আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতির পদত্যাগ, সামনে কি সামরিক শাসন আসছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এছাড়াও বাংলাদেশে অনেক কিছু ঘটছে, আজকে কিছুক্ষণ আগেও বিশাল বিশাল ঘটনা ঘটেছে, সেগুলো স্যারকে আগেই জিজ্ঞেস করবো। তো চলুন আগে ওনার কাছে যাওয়া যায়। এখন আজকে যখন আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এখানে সিআইএ এজেন্টস আর হিয়ার ইন দিস কান্ট্রি। মিস্টার হ্যামিল্টন, হু ওয়াজ দি সিআইএ অপারেশনস এর চার্জে ছিল, সে 25 তারিখে চেক ইন করেছে ওয়েস্টার্নে, বুকিং দিয়েছে ইউনাইটেড স্টেটস। দিস জেন্টলম্যান ওয়াজ অলসো ম্যারিড টু এ বাংলাদেশি মেয়ে, বোধহয় ক্রিশ্চিয়ান মেয়ে, লোরেন, বাংলাদেশি। ওর সাথে অবশ্য এখন ডাইভোর্স হয়ে গেছে। সো এই লোকটা ইজ এ ভেরি ডেকোরেটেড অফিসার অফ দ্য সিআইএ। হি ইজ হিয়ার। কি দরকার তার? কেন এসেছে? ওর কি দরকার আছে এখানে? মেবি দে উইল সে যে সার্জিও গোর আসতেছে এই জন্য এসেছে, বাট ইজ আ রিটায়ার্ড অফিসার। So he has come here to the special agent to do some এই গভর্নমেন্টকে তো বোঝা উচিত যে এই গভর্নমেন্টকেও তো তারা হয়তো কনস্পিরেসি করে ফেলে দেবে। বিকজ আপনার এখানে তো কনস্পিরেটর রেখেছেন আপনি ক্যাবিনেটের মধ্যে, খলিলুর রহমানকে। খলিলুর রহমান তো বরং হতাশ, আর ইউনুস তো লাইনাই আছে যে কিভাবে ক্ষমতায়। আবার এইটা প্রচার হচ্ছে যে ইউনুস কি রাষ্ট্রপতি হচ্ছে। করেন ইউনুসকে রাষ্ট্রপতি, দেন দেশকে ধ্বংস করে, দেন স্বাধীনতা শেষ করে দেশে। মানে I just don't understand what is happening. I mean, you must govern. The prime minister must govern. উনার টিম ঠিক করতে হবে। He does not have a team. একটা মন্ত্রণালয় বসিয়ে দিয়েছেন, advisor, special assistants and what not. He's doing the same line as Yunus. যে একটা মন্ত্রণালয় 3টা 4টা করে লোক আছে এখানে বসা, যেটা ক্যাবিনেট সেক্রেটারি নর্মালি আমরা দেখেছি। বিকজ ক্যাবিনেট সেক্রেটারি তো থাকে ক্যাবিনেট মিটিংস গুলিতে, ক্যাবিনেট মিটিংস হবে, ক্যাবিনেট সেক্রেটারি এসে ব্রিফ করবে না, ওইখানে জাহিদ করে যার যা ইচ্ছা সে করতেছে। দোজ হু আর নট দেয়ার ইন দি ক্যাবিনেট মিটিংস। এই দেশটা একটা ঠাট্টার জায়গা হয়ে গেছে। ইটস বিকামিং এ লাফিং স্টক এই দেশটা। আর এরা কি কিছু জানে? এরা কিছু বোঝে যে কি হচ্ছে? বা উনার এই 55,000 স্কোয়ার মাইলসের বাইরেও তো ঘটনাগুলি ঘটতেছে। মিটিংস আর গোয়িং অন বিটুইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স যারা এখানে আছে। আপনাকে নেগোশিয়েট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনি পারছেন না। আপনাকে নেগোশিয়েট করতে হবে গঙ্গার জল, পানি, মানে আপনি পারতেছেন না। আপনি ওইটা নিয়ে আপনার কোনো নাই। আই মিন ইউ ক্যান, আপনাকে তো ইউ আর দ্য পাইলট। আপনি যদি না পারেন, প্রাইম মিনিস্টার যদি না পাইলটিং করতে পারেন ঠিক করে, তাহলে কি হবে? আপনার ইমেজ বাড়তেছে, বাড়ো, দেশ গোল্লায় যাক, ডাজ নট ম্যাটার। আপনাকে লোকজন বাবা করছে, আমিও করছি, যে এরকম সিধা মাটা প্রাইম মিনিস্টার আমার, সে কত জিন্স পরে কেটস পরে ঘুরছে, মিটিংস করছে, হোয়াট আ গ্রেট ম্যান। সে সাদা মাটা খায়, ডাল ভাত, হয়তো একটা সবজি এই খাচ্ছে, 100 টাকায় নামিয়ে এনেছে লাঞ্চ। এটা তো দেশকে এগিয়ে নেবে না। আমি পার্সোনাল ইমেজ বাড়বে, বাট দ্য কান্ট্রি উইল গো ডাউন। এইটা কি ঠিক করেন? আপনি স্টক মার্কেট ঠিক করেন, আপনি এক্সপোর্ট, আপনি জানেন মোর দেন 20-30% ইন্ডাস্ট্রিজ হ্যাভ ক্লোজ ডাউন। ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে আপনার মুভমেন্ট করতে পারছেন না। কেন পারছেন না? বিকজ অটোস, মোটরাইজ রিক্সাস ভরে গেছে। আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে এইগুলিকে বন্ধ করবেন। ইটস আ মেট্রোপলিটন সিটি, 2-3 কোটি লোকের শহর, 2টা আছে, মিউনিসিপাল কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন আছে এই দেশে, এইখানে 2টা। কিভাবে এইগুলি চলবে? আপনি তো মিনিমাম যেগুলি করা ওইটা করছেন না। আপনি ইনভেস্টমেন্ট চাচ্ছেন, ডু ইউ নো যে এয়ারপোর্টে আপনি তো বলেছেন যে আপনি ভিসা বিহীন আসবেন, এয়ারপোর্টে ভিসা নিয়ে নেবেন। 2 ঘন্টা বসে থাকতে হয় ভিসার জন্য। কেন? আপনার কাছে এত এডুকেটেড এত লোকজন আছে, বিডার, চেয়ারম্যান, সাংঘাতিক ব্যাপার। স্ট্যান্ডার্ড চার্টার থেকে, এইচএসবিসি থেকে নিয়ে এসেছেন। ভাই, মেক ইট অনলাইন। আপনার এখানে ইনভেস্টর যদি আসে, যে অনলাইনে ভিসা করে চলে আসবে ফ্রি, এইখানে এসে 2 মিনিটে স্ট্যাম্প করে বেরিয়ে যাবে। 2 ঘন্টা বসে থাকতে হয়। ওরা যখন এসে আমাদেরকে বলে, লজ্জা লাগে। ওরা বলে আমরা ইনভেস্টমেন্ট করবো না তোমার দেশে।
তোমার দেশে তো ল এন্ড অর্ডার নাই। আমি বললাম কেন নাই? বলে এই যে রাস্তায় যখন আমরা বের হই 1-2 কিলোমিটার যেতে আমাদের লাগে 1 ঘন্টা 45 মিনিট। আর তো এরকম আমরা কোন সিটি দেখি নাই যেখানে এত সময় লাগে। এক সময় ব্যাংককে তারা বলে যে ব্যাংককে লাগতো, বাট ব্যাংককে এখন লাগে না। সো ওরা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে, আপনি তো এদিকে এদিকে আপনার ইয়ে করা উচিত, কনসেন্ট্রেট অন দিস থিংস। সেটা না করলে মুশকিল হয়ে যাবে। কনসেন্ট্রেট অন দ্য মার্কেটস। জনগণ 100 টাকা 150 টাকা করে যদি সবজি খায় কিভাবে হবে? সো ইউ নো উই আর ইন আ ভেরি ব্যাড শেপ। আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, ইভেন লোকাল ইনভেস্টমেন্ট আসবে না। আপনি এই কয়েকদিনের মধ্যে 1-1.5 মাসের মধ্যে আপনি মোর দেন 9,000 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে গেছেন সরকার চালানোর জন্য। আপনি এই টাকাটা নিয়ে গেলে আপনার ব্যাংকে তো টাকা নাই, মোস্ট অফ দ্য ব্যাংকস গুলি তো আপনার দেওয়ালিয়া। আপনি ব্যবসায়ীরা কি করবে? যারা ব্যবসা করে ওদের জন্য যে ক্রেডিট দরকার, যারা ইন্ডাস্ট্রি চালায় ওদের ক্রেডিট দরকার, ওদেরকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না, বিকজ আপনি নিয়ে যাচ্ছেন সরকার চালানোর জন্য টাকা। এইটার উপরে আপনি কনসেন্ট্রেট করেন যে এইটা কিভাবে করব। জুডিশিয়ারিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেন, ওইখানে কোথায় প্রবলেম আছে। আগে জুডিশিয়ারি কিভাবে চলতো 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, ইন্ডিপেন্ডেন্ট এখনকার চাইতে অনেক বেশি, এই মাসদার ফাসদারের চেয়ে অনেক বেশি ছিল। আপনি তো চান না মনে হয় ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যার জন্য সচিবালয় করেন নাই। So, you know, concentrate on these things, concentrate on good governance, work for the people, not for yourself, not for your image, work for the image of the country. আজকে সোলেমান তো বলছে যে ফ্যাসিস্টের সময় তো যে ডেভেলপমেন্ট হয়েছে, যে ধরনের ওরকম ফ্যাসিস্ট যদি থাকে তাহলে দ্যাট ইজ বেটার দেন দিস গভর্নমেন্টস, সামথিং লাইক দিস। সোলেমানেরটা দেখেন, ওর ওর কন্টেন্টটা আজকের দেখেন, সে কি বলেছে। আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। স্যার এখন এই যে থার্ড টার্মিনাল, আমাদের থার্ড টার্মিনাল আমরা এতদিন শুনেছি যে জাপানকে দিয়ে দেওয়া আছে, জাপান ইয়ে করবে, এখন আবার আমেরিকা চাচ্ছে, কি করবে বাংলাদেশ? আরে বাবা, দেশটাকে দিয়ে দেন না আমেরিকাকে, আর প্রাইম মিনিস্টার গভর্নর হয়ে যাক না, এটা একটা প্রদেশ হয়ে যাক আমেরিকার। অ্যাটলিস্ট আমরা ইউএস পাসপোর্ট পাবো, পৃথিবীতে অনেক দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ছাড়া। দরকার কি আছে আপনার? দিয়ে দেন, বিকাম আ গভর্নর, মেক ইট এ স্টেট। কত 52nd বা 53rd স্টেট বানা দেন দেশটাকে, যদি সবকিছু আমেরিকাকেই করতে হয়। এক সময় গালাগালি আমরা করেছি সবাই মিলে যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, বাট শি ওয়াজ আ মাচ বেটার। কেউ তো দেখাতে পারে নাই যে ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে। উনি হয়তো ওনার বক্তৃতায় বলেছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি জীবনভর তারা মনে রাখবে। মেবি দিস ইজ হোয়াট হি সেড, বিকজ পলিটিক্যাল স্পিচেস তো এই ধরনের হয়, এটা কোনো অন্যায় না। কিন্তু ইন্ডিয়াকে দেশ বিক্রি করে দিয়েছে এটা তো কোথাও পাই নাই আমরা, কিন্তু এখন আমরা পেয়েছি যে ইউনুস দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, এন্ড এই গভর্নমেন্ট ওইটা নিয়েই এগোচ্ছে। স্যার আমরা এতদিন মিডিল ইস্ট থেকে গ্যাস আনতাম, এলএনজিটা আমদানি তো মিডিল ইস্ট থেকে ওপেন মার্কেট থেকে বিটিং এর মাধ্যমে। এখন আমরা কেন 50% বাড়তি দিয়ে আমেরিকা থেকে? ট্রান্সপোর্ট কষ্ট তো বেড়ে যাবে। সবকিছুই বাড়বে, সবকিছু, আপনার প্রাইসিংটা বাড়বে, আপনার ট্রান্সপোর্টেশনটা বাড়বে, তারপরে আপনার ওদের ইচ্ছা হলে মাঝ পথ থেকে চলে যাবে যদি ওরা আপনার উপরে রাগ করে, বলে স্টপ, টার্ন অ্যারাউন্ড এন্ড গো টু অমুক জায়গায় দিয়ে আসো, এটা বাংলাদেশকে দেওয়ার দরকার নাই। তো আপনি তো ওদিকে যাচ্ছেন, আপনি তো দাসত্বের মধ্যে চলে গেছেন। ইন্ডিয়ার দাসত্বে তো আমরা ছিলাম না, এটি শেখ হাসিনার সময় তো আমরা দাসত্বের মধ্যে ছিলাম না, অথচ আমরা কত চিৎকার করেছি, আমিও করেছি যে ইন্ডিয়ার দাসত্বতে চলে গেছি। আমাদের একটা এগ্রিমেন্ট দেখাতে পারে নাই যে শেখ হাসিনা যেটা ইন্ডিয়ার সাথে করেছে। শেখ হাসিনা তো সরকারে ছিল না, ফরেন অফিস কি দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? দেখাতে পারে নাই তো। এই আসিফ নজরুল দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? 26 লাখ ইন্ডিয়ান আছে, আমরাও বলেছি যে ওদেরকে সরিয়ে দাও, কিন্তু ওই 26 লাখ দেখি না তো, চোখে পড়ে না তো। সো কোয়েশ্চেন ইজ, পলিটিক্যালি আমরা অনেক কথা বলেছি, এখন আমরা বুঝতে পারছি যখন শেখ হাসিনা এখন দেশে নাই, সরকার আরেকজন চালাচ্ছে, ইউনূস চালিয়েছে, এখন আমার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সাহেব, উনি চালাচ্ছেন। এখন আমরা কদর কি ছিল বা উনি কি করেছেন দেশের জন্য, এইটা এখন আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। হ্যাঁ ঠিক আছে, কারাপশন হয়েছে, লুটপাট হয়েছে, সব দেশই হয়। কি সাউথ কোরিয়াতে লুটপাট হয়নি ইসের পার্কের সময়? কিন্তু দেশ কোথায় চলে গেছে? আপনার বাতিলের সময় কি হয় নাই?
বলে নাই যে মাহাতিরের সময় সবাই বলেছে যে মাহাতির অমুককে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে দিয়েছে, অমুককে এত বড় লোক বানিয়ে দিয়েছে, কিন্তু মালয়েশিয়া তো চলে গেছে ফার্স্ট ওয়ার্ল্ডের মতন। আপনি যদি কুয়ালালামপুরে ল্যান্ড করেন, আপনি বের হবেন, দেখবেন যে ইটস লাইক এ ফার্স্ট ওয়ার্ল্ড। আপনি এই যে ইসে ব্যাংককে থাসকিন মাস্কিন এই যে যারা ছিল প্রাইম মিনিস্টার, কারাপশনের কেসেস আছে ওদের উপরে, সবকিছু আছে, কিন্তু দেশকে কোথায় নিয়ে গেছে? যেখানে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আই হ্যাভ সিন দ্যাট ইন দি আর্লি 1990s। আমরা ট্যাক্সি করতাম না, হেঁটে চলে যেতাম শপিং করে, বিকজ ট্যাক্সি যেতে যদি 3 ঘন্টা লাগে ওইখানে, আমি হেঁটে আধা ঘন্টার মধ্যে চলে যাব সেখানে, 25 মিনিটে চলে যাব। বাট লুক এট দ্য ডেভেলপমেন্ট দ্যাট দে হ্যাভ মেড। লুক এট দ্য ডেভেলপমেন্ট। কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে থাইল্যান্ডে, কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলেন। ইভেন মালয়েশিয়াতে দেখেন এখন কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মাহাতির তো 20-22 কত বছর যেন ছিল। কোথায় গেছে মালয়েশিয়া? শেখ হাসিনাও তো চেষ্টা করতেছিল, আমরা বুঝি নাই। আমরা বুঝি নাই বিকজ আওয়ার ব্রেইনস ওয়্যার কারাপ্টেড বাই সাম পিপল দ্যাট শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে ইভেন জামাত পন্থী সোলেমানও এটা স্বীকার করতে রাজি হয়েছে, আমিও স্বীকার করতে রাজি হয়েছি যে আমরা বুঝতে পারি নাই যে শেখ হাসিনা এই দেশের জন্য কি করেছে। বিকজ এখন যখন কম্প্যারিজন করতে বসলাম, ইউনূসকে দেখলাম 18 মাস বা কয় মাস, এখন 6 মাস যাবত ওনাকে দেখছি, এখন বুঝতে পারছি যে কোথায় কি হচ্ছে। এখন আমরা বুঝতে পারছি যে দেশকে বিক্রি করা দিয়েছে ইউনূস সরকার থেকে নিয়ে, কন্টিনিউয়েশন চলছে। এই জন্যই তো সাহস করে অ্যাম্বাসেডার যে সবার সাথে গিয়ে সব কানে নাক গলাম। আরে মুক্তিযুদ্ধ লিস্টের সাথে ওর সহায়তা আমার কেন লাগবে বা কি লাগবে? ইউ টেল মি। আমাদের এখানে তো এখনো মুক্তিযোদ্ধারা আছেন। I've got a ministry for মুক্তিযোদ্ধা, উনি কাজ করছেন তো, উনি তো যে গ্যাজেটে যেগুলি ভুয়া আছে ওগুলিকে বের করছেন উনি। বাস চলে আসলেন মুক্তিযোদ্ধার লিস্ট বানানোর জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আরে আগে ইরানের সাম্বাল দাও, আগে ইরানের সাম্বাল দাও, আগে তোমার ঘাঁটিগুলি যে আছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, কাতার, জর্ডান, এইগুলির আগে বাঁচাও, তারপরে আইসো বাংলাদেশে কিছু করতে। ফাইজলামি পাইছে একদম। থ্যাংকস টু শেখ হাসিনা যে দেশ কিছুটা এগিয়ে ছিল। এখন সবাই টেনে হেঁচড়ে পিছিয়ে নিয়ে আসতেছে। ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং, কোন হিসাব আছে? আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আপনারা বলেছেন কত কোটি যেন এমপ্লয়মেন্ট দেবেন। এমপ্লয়মেন্ট কি আকাশ থেকে পড়বে? না আপনার ওই যে ইয়ে কি করে, ওই যে আরে ওই যে ইয়ে আমার সদ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ইয়ে যে ক্যানাল ওই যে বানাচ্ছে ওইগুলি কর্মসূচি, জি জি জি, ওইগুলি দিয়ে আপনি এমপ্লয়মেন্ট করে দেবেন। কি যে তামাশা চলছে। আপনি একটা কথা ভালো তুলেছিলেন যে মানে রান্নার গ্যাস নেই। আজকে রাতের 3টায়, মানে একদম ভোর রাত 3টা বাজে বাংলাদেশ সময়, হঠাৎক্ষণে আমি দেখলাম যে আমার ফেসবুকের কিছু মহিলা আছে যারা আমার কন্টেন্ট শুনে, ওদের মধ্যে 2জন মহিলাকে দেখলাম যে রাত 3টার সময় অনলাইনে। আমি ফোন দিলাম তাদের, 2জনকে গ্রুপ কলে নিলাম, তাই নিয়ে বললাম যে আপা আপনারা রাতের 3টায় ঘটনা কি? ওনারা বলতেছে ভাই গাজীপুর বাড়ি, ওনারা বলতে ভাই রাতের 3টায় উঠে রান্না করতেছি, সকালে তো আবার সেই 5:30টায় বাইরে যাবে গার্মেন্টসের চাকরির জন্য। আমরা রাতের 11টায় আইসা খাইয়া একটু ঘুমাই, 2-3 ঘন্টা পর উঠে রান্না করতে হয়, সারাদিন গ্যাস থাকে না, চুলাই জল। হ্যাঁ সেটাই তো বলছি যে সারাদিন গ্যাস থাকে না, কি বিপদে আছে জনগণ চিন্তা করেন। আর এই বিপদ তো ছিল না আমাদের শেখ হাসিনার সময়। আই এম গ্রেটফুল টু শেখ হাসিনা যে উনি দেশকে এত এগিয়ে নিয়ে গেছিলেন, এবং আমরা যেভাবে আমেরিকান কনস্পিরেসি করে ওনাকে যেভাবে সরালাম, ইউএসএইড এর টাকা খেয়ে দালালি করে, এই খলিলুর রহমান টমান এরা যেভাবে দালালি করেছে ওনাকে সরানোর জন্য, যে কনস্পিরেসি করেছে, জামাত ইসলামী যে কনস্পিরেসি করেছে, এরা ছিল না ওই কনস্পিরেসির মধ্যে। বিএনপি ওরকম ইয়ে ছিল না, বাট এরা করেছে সব কনস্পিরেসি। আজকে আপনি দেখেন দেশ কোথায় আছে, কোনো কিছু হচ্ছে না দেশে। আপনি 1-1.5 কিলোমিটার যেতে আপনার 2.5-3 ঘন্টা লাগছে। আজকে আপনার ট্রেন সার্ভিস ইজ নট গুড, আপনি বাস সার্ভিসেস আর নট গুড। আপনি মহা বিপদে আর জ্বালায় আছে
বাংলাদেশিরা। আপনি দেখেন ইলেকট্রিসিটির এই দাম নিয়ে প্রোটেস্ট হচ্ছে বাংলাদেশে, অনেক জায়গায় প্রোটেস্ট হচ্ছে। আপনার হাতেও নাই যে আপনি এগুলি কমাবেন, আপনার বুদ্ধিও নাই যে কিভাবে কমাবেন, বিকজ আপনি আইএমএফ এর ইসে আপনাকে ঢুকিয়ে দিয়েছে ইউনুস। যেভাবে শেখ হাসিনার যে আইএমএফ প্রোগ্রামে গিয়েছিল, সি হ্যাড গট মানি, টাকা পেয়েছে, $1 বিলিয়ন বাকি ছিল, ওইটা আর দেয় নাই তারা। এখন এখন আমরা বলেছি যে আমরা ওই প্রোগ্রামে নাই, আমরা নতুন প্রোগ্রাম করবো। করেন নতুন প্রোগ্রাম। আপনি আপনি যে আপনি ইলেকট্রিসিটি আর আপনি ট্যাক্সেস যেভাবে বাড়াবেন, যেভাবে আপনি সন্ত্রাসী ব্যবস্থায় সরকার ট্যাক্স আদায় করবে, এই দেশের মানুষ কিন্তু সহ্য করবে না। At least the businessmen will not do business. Industrialists will not run their industry because চাঁদা দিতে হয় প্রত্যেকটা কাজের জন্য। কারাপশন ইজ এট দ্য হাইয়েস্ট। এই যে বললাম আমি, এই যে আপনি কোন দুঃখে, বাইরে কোন দুঃখে আপনি আপনার অর্গানাইজিং সেক্রেটারি, অমুক সেক্রেটারি, অমুক তমুক, ওদেরকে আপনি এইসব কর্পোরেশনে দিয়েছেন? কোন দুঃখে? আপনার আম্মা তো এই কাজগুলি করেন নাই, আপনার বাবা এগুলি করেন নাই। দে হ্যাড এ লাভলি টিম, খুব ভালো টিম ছিল ওদের। ওদের ক্যাবিনেটটা দেখেন, আপনার ক্যাবিনেট দেখেন, কাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আপনার কি লোক নাই? আমি তো বলেছি যে যদি আপনার অসুবিধা হয় সংবিধান এমেন্ড করেন, 10% আপনি টেকনোক্র্যাটস এর জায়গায় আপনি 30% করেন, বাট গেট এক্সপার্টস হু ক্যান রান দিস কান্ট্রি। These people, your cabinet cannot run this country. Your cabinet does not have that depth. Your cabinet does not have the capacity to run this country. Governance দরকার, আবার জনগণের ইমিডিয়েট নিডস গুলি মিট করতে হবে। আপনি কি করছেন? আপনার ওই বাচ্চাদের ফুটবল খেলা দেখে রাষ্ট্রের বা নেশনের তো কোনো লাভ হবে না। ইউ ক্যান গো এন্ড এনজয়, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আপনি বলবেন যে না, আমি ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আপনার দরকার নেই তো। আপনার তো ফুটবল ফেডারেশন আছে, ওরা কাজ করছে তো। এমন তো না যে ওরা কাজ করছে না। ইউ হ্যাভ গট এ গুড প্রেসিডেন্ট। আপনার ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট আছে, হি ইজ আ গুড প্রেসিডেন্ট। হি নোজ যে কিভাবে এইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ফুটবলকে। সে করছে তো কাজ। ছাড়াও আমার কাছে যে রিপোর্ট আছে, 781 জন আপনার এসপি, ডিসি, ওসি, সর্বনিম্ন এসআই এবং যুগ্ম সচিব, নিচু পর্যায়ের আরো কিছু, সব বের করে দিবে আগামী 15 দিনের ভেতরে। স্যার 15 দিনের ভেতরে সব বের করে দিবেন, আমার কোনো সমস্যা নাই, ওকে, ওয়েল এন্ড গুড। কিন্তু আমাদেরকে এই ধরনের কর্মকর্তাকে আমরা অলরেডি তৈরি করতে পেরেছি যে এদের বের করে দিয়ে আমরা আবার নতুন কর্মকর্তা আনলে সে সেম সার্ভিসটা দিতে পারবে? না না, শুনেন, আপনার তো অসুবিধা নেই, আপনি বিদেশে থাকেন। আমাদের তো অসুবিধা আছে, আমরা তো দেশে থাকি, বিকজ ওরা তো পারবে না। এটা এত সহজ কাজ না তো। আপনার সিভিল সার্ভেন্টস তৈরি করা এটা এত সহজ না, বিকজ আমাদের আমাদের ট্রেনিং প্রোগ্রামস গুলিও আর নট প্রপার। যে আপনি যে লেভেলের আপনার দরকার সিভিল সার্ভেন্টস, আমাদের কিন্তু ওই লেভেল না। আমাদের লেভেল ইজ পুয়ার। ওয়াই? বিকজ অফ আর এডুকেশন। হ্যাঁ, এটার মধ্যে যদি 2-3% ভালো হয়, শিওর, ডেফিনেটলি হবে, বাট তারা নিজেদের চেষ্টায় ভালো হয়েছে বা হচ্ছে। বাট আদারওয়াইজ আপনার যে ট্রেনিং প্রোগ্রাম, আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন, ওই ট্রেনিং এ তো কোনো কাজ হবে না। আমরা জানি না, কিছুদিন আগে এই গভর্নমেন্ট আসার পর we had sent some joint secretaries and additional secretaries for training to Pakistan. ঠিক আছে, ওরা কি ট্রেনিং নিয়ে আসছে, আসার পর আমরা এটা কোনো কিছুই পাই নাই যে ওদেরকে কি কি ট্রেনিং দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট একজন টিম, যারা যে টিম গেছিল ওইখান থেকে 1-2 জনকে তো অ্যাটলিস্ট পাবলিকলি এসে বলা দরকার ছিল, বিকজ আমরা তো পাবলিক, আমরা তো জানি না আপনি ওই ট্রেনিং কি পেয়েছেন, ওই ট্রেনিং এ আপনার কতটুকু লাভ হয়েছে। তো ট্রেনিং তো হয়, সবসময় পাঠানো হয়, পাকিস্তানে যায়, ইন্ডিয়ায় যায়। এটা শেখ হাসিনার সময় এমন না যে পাকিস্তানে আপনার আর্মির লোকজন যায় নাই ট্রেনিং এ, বা স্টাফ কলেজগুলিতে যায় নাই, বা ইন্ডিয়ান এসে যায়নি, যে অলওয়েজ বিন দেয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? আপনি দেখেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ যখন দেশে ছিলেন না, তখন আপনি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস কে মোটামুটি একটা
সিস্টেম করে আপনি বের করেছেন বা উনি রিজাইন করে চলে গেছে, ঠিক আছে? সবসময় তো মানুষ রিজাইন করে বিকজ আপনি এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেন যে ওকে রিজাইন করা ছাড়া কোনো উপায় থাকে না। সো এইটা আপনি 5 দিন আরো ওয়েট করতেন, সুপ্রিম কমান্ডার কে বিদায় দিয়ে দেবেন যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ ইসে আছে, কি বলে, টার্কিতে আছে। তো এখন আমি হয়তো এক প্রক্রিয়া হতে পারে যে আমি বাদ দিয়ে দিই, আর্মি চিফকেও বাদ দিয়ে দিই। সো প্লিজ রিমেম্বার যে আপনার কি না, পাকিস্তানের প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ, সে যখন মুশাররফ ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, যে স্টাফ, সে একটা ট্যুরে ছিল, শ্রীলঙ্কা গেছিল ট্যুরে। শ্রীলঙ্কার থেকে আসার সময় while he was about to land, তখন আর্মি চিফকে ও মুশাররফকে বাদ দিয়ে নোটিফিকেশন করে নওয়াজ শরীফ তার অফিসে ডেকে এনে মিনিস্ট্রি অফ ডিফেন্সের লোকজনকে যাদের দরকার ওইখানেই বসে সব করে একজনকে দিল। কি হলো সেটাতে? সেটাতে হলো এই যে পারভেজ মুশাররফ had to overthrow the government. ঠিক আছে, তো এরকম জিনিসগুলি হয়। আপনি দেখেন থাইল্যান্ডে ওভারথ্রো হচ্ছে গভর্নমেন্ট। সো প্রাইম মিনিস্টারকে তো একটু শুড বি ভেরি কেয়ারফুল যে আপনি আপনারা গভর্নমেন্ট ওভারথ্রো করেছেন, আপনার গভর্নমেন্টও ওভারথ্রো করেছে। লাইক জিয়াউর রহমান সাহেব সায়েম সাহেবকে সরালেন। সায়েম সাহেব ওনার বইতে লিখেছেন যে সে এসে আমার বেডরুমে তার বুকটা আমার ইসের উপরে, বেডের উপরে রেখে আমাকে বললো রিজাইন করতে। আমি বললাম, তখন আমাকে সারাউন্ড করে ফেললো আর বললো রিজাইন করো। জুতাটা বেডের উপরে, আপনার প্রেসিডেন্টের বেডের উপরে, হু ইজ অলসো দি চিফ জাস্টিস ছিলেন। সো আপনি, তারপরে আপনাকে ওভারথ্রো করে দিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। সো ইউ মাস্ট রিমেম্বার দিস থিংস, ইউ মাস্ট রিমেম্বার দিস থিংস। আপনার মারামারির জন্য 111 আসলো, আপনার জন্যই আসলো, এই বিএনপির জন্য আসলো। কেন বিএনপির জন্য আসলো? বিকজ কেএম হাসান সাহেবের আপনি ওই রিটায়ারমেন্ট এজটা বাড়িয়ে দিলেন যেন কেএম হাসান সাহেব বিকাম দি লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিস। সবখানি তো